আমার ব্রিটিশ কাউন্সিল দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড আওয়ার প্রবলেম, আমাদের সমস্যা কি। ওনারাই তো বলতেছেন ইউ হ্যাভ টু টিচ ইংলিশ থ্রু ইংলিশ, তোমার শেখাটা তুমি যে শিখবা এইটার মালিক তুমি, তার মানে তুমি তোমার নিজের দায়িত্বে আগাও। লেটারটা কিংবা সিভিটা লিখলো স্বনামধন্য ভার্সিটি থেকেই পাশ করা একজন গ্রাজুয়েট, কিন্তু তার মধ্যে হচ্ছে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রচুর ভুল থাকে। পেশা, এমন একটা চাকরি বা এমন একটা কাজ বেছে নাও যেটা তোমার ভালো লাগে, তাহলে ইউ উইল নেভার হ্যাভ টু ওয়ার্ক আ ডে ইন ইউর লাইফ। স্পিকিংটা কোনো মতে যতটুকু, আর বাকিটা রিডিং, যে রিডিংয়ের সেন্টেন্স সবসময় কঠিন, এগুলো কিন্তু বাঙালি হইতেছে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। পর্ব নতুন, গল্পও নতুন, অতিথি কিন্তু পুরনো। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় সাইফুর রহমান খান স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। স্যারের সাথে লাস্ট এপিসোডটা করার পরে আমরা অনেক সাড়া পেয়েছি এবং প্রচুর প্রচুর প্রশ্ন এসেছে আমাদের, এবং কমেন্টে সেই প্রশ্নগুলো দেখে আমরা ডিসিশন নিয়েছি যে স্যারের সাথে আমরা আরেকটা এপিসোড করে ফেলবো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। গত এপিসোডে স্যার কিন্তু আমাদেরকে কথায় কথায় বলেছিলেন যে স্যার হচ্ছে ইংলিশের মন্ত্রী হতে চান। সো এই প্রশ্নটা সবার মনে যে স্যার আপনি আসলে ইংলিশের মন্ত্রী হলে কি করবেন? হ্যাঁ, এটাও আমি কিন্তু ইতিমধ্যে প্ল্যানও করতেছি। ইংলিশের মন্ত্রী হলে তখন এক নম্বর যে পরিবর্তনটা, একটা হলো আমাদের পরীক্ষা পদ্ধতির পরিবর্তন। ব্যাপারটা কি, যে ওই যে ইন হবে না অন হবে, টু হবে না আইএনজি হবে, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আর্টিকেল এ না এন, এভারেস্টের আগে দা বসে, এই ক্লাস ছোটোকাল থেকে শুরু হয় মোটামুটি একদম বিসিএস পর্যন্ত, চাকরি পরীক্ষা পর্যন্ত ইন অন টু আইএনজি। এইটা এই যে আমার হাতে একটা আইএলস বই, হ্যাঁ আইএলস বই, এইটা কিন্তু আইএলসে কিন্তু কখনোই এই যে এই শুধু আইএলস কেন, টোফেল, জিআরই, জিম্যাট, স্যাট, এই যে আনতেগুলো সবাই তো জানে নামধাম, কোথাও কিন্তু এই গ্রামারের পরীক্ষা হয় না, পরীক্ষা হয় ভাষার। যেমন এই যে এটা হলো আরেকটা বই ও লেভেলের, তো এইটাও এই যে বড় একটা প্যাসেজ, বড় বড় প্যাসেজ, ওই যে আমি যে বলি ইংলিশ বই দেখলে কি বাঙালির শান্তি লাগে না, জ্বর উঠে। তো এখন সারাংশ যেটা, এই পরীক্ষার সিস্টেমটা বদলাইতে হবে, এবং ওটাই আমার এক নম্বর টার্গেট, যে আমি সিস্টেমটা চেঞ্জ করা। এবং তাহলে কি আসবে, সাপোজ ছোট ক্লাসে 1 2 3 4 এরা এই ছোট ছোট প্যাসেজ আসবে, আনসিন প্যাসেজ, ওই পরীক্ষাটা মুখস্থ করে তা না। হ্যাঁ, এইটাই কিন্তু পুরো ওয়ার্ল্ডে চলতেছে। তো এক নম্বর প্রশ্ন পদ্ধতি চেঞ্জ হইতে হবে, যে পরীক্ষা পদ্ধতি চেঞ্জ। এখন যেটা হচ্ছে যে খালি গ্রামার কেন্দ্রিক। তো এখন আমি একটা পড়ে শোনাচ্ছি, এটা কিন্তু তুমিও হয়তো একসময় পড়ছো, সবার যারা লিসেনাররা শুনতেছে সবার বাসা বাড়িতে ওই বইগুলি আছে, ওইটার থেকে আমি একটা রুল পড়ে শোনাচ্ছি, যে ওই যে অলদো, মানে রুলটা হলো, মানে অলদো যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল বাক্য বানানোর রুল। ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন, এটা কিন্তু প্রচলিত বইয়ে এটা সব আছে। অলদো এর পরিবর্তে ইনস্পাইট অফ বসে, প্লাস সেই ক্লজের সাবজেক্টের পজিটিভ ফর্ম বসে, প্লাস সেই ক্লজের অ্যামিজারের পরিবর্তে বিং বসে, বা সেই ক্লজের হ্যাজ হ্যাভের পরিবর্তে হ্যাভিং বসে, বা সেই বাক্যের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ইং যোগ করতে হয়, প্লাস ক্লজের বাকি অংশ বসে, প্লাস অপর ক্লজ বসে। আমি বলি যে এইটা যিনি লিখতে পারেন, হি ডাজেন্ট নো ইংলিশ, উনি ইংলিশ পারেন না, উনি খুব গ্রামার পারেন। নাহলে আমি এই বিষ কেন ছাত্রকে খাওয়াবো, এটা কিন্তু সবার ঘরে ঘরে আছে। তো এই যে মানে সমস্যাটা হয়েছে যে পরীক্ষা পদ্ধতির কারণে বাঙালি এই গ্রামার পড়তে শেষ। তো এক নম্বরে পদ্ধতিটা চেঞ্জ হইতে হবে, ইনশাল্লাহ করবো। 2 নম্বরে আমিও তো অনেক নাম করা স্কুল কলেজেও টিচারদের ট্রেনিং দিচ্ছি। তো ওই হয়তো একদিনের ট্রেনিং, 2 দিনের, তো টিচাররা ওই ট্রেনিং করার পরে একদম খুব নাম করা ঢাকা শহরের মধ্যেই বলতেছেন যে স্যার আমরা নাএম, বিয়াম, টিটিসি বহু জায়গায় বহু ট্রেনিং করছি গত 15 বছর 10 বছরে, কিন্তু আপনার মতোই হয় ধরে ধরে যে অর্থ বুঝিয়ে, এটা তো সব জায়গায় হয় কি খালি তাত্ত্বিক ট্রেনিং। হ্যাঁ, একবার আমি জিজ্ঞেস করলাম, এই যে রাজশাহীর একটা টিচার, বললো তুমি ট্রেনিং বললো, আমি স্যার একটু ব্যস্ত। বললাম কি ট্রেনিং? বলে ঢাকার থেকে মাস্টার ট্রেনার আসছেন, উনি এসে ক্লাসে ভিডিও ছাড়েন। হ্যাঁ, আমাদের কথা হলো আমরা প্র্যাকটিক্যালি ক্লাসে, আমি যখন স্কুলে বা কলেজে পড়াচ্ছি, আমি কি ভিডিও দিয়ে পড়াচ্ছি? ফলে আমরা ট্রেইনি যারা ওই বসে বসে মোবাইল দেখতে থাকি। এই তোমার কথা, এই মূল এরিয়াটা ট্রেনিংটাও পুরা গলদ আমাদের দেশে। এটা একটা ট্রেনিংয়ের পদ্ধতি, এবং
টিচার, আমি তো বহু টিচারকে নিয়ে কাজ করতেছি, টিচারদের হ্যাঁ আলহামদুলিল্লাহ টিচাররাও যেহেতু এই পদ্ধতির অংশ, উনিও 20 বছর আগে গ্রামার পড়ে শিখে আসছেন, ফলে টিচারদেরকে ল্যাঙ্গুয়েজে যে তার স্পিকিং, রিডিং, রাইটিং অ্যাবিলিটিকে অনেক ডেভেলপ করতে হবে। যে টিচারকে যে ট্রেনিং দিয়ে দিয়ে কোর্স করিয়ে তাকে ইংলিশ টিচাররা তাদেরকে অনেক ডেভেলপ করতে হবে। আর আরেকটা মজার জিনিস যে এই ব্রিটিশ কাউন্সিলের হাতে বাংলাদেশের প্রাইমারি টিচারদের ট্রেনিংয়ের দায়িত্ব। তা আমি বলি যে ওই শিয়ালের কাছে মুরগি পালতে দেওয়া হয়েছে। আমার ব্রিটিশ কাউন্সিল দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড আওয়ার প্রবলেম, আমাদের সমস্যা কি। ওনারাই তো বলতেছেন ইউ হ্যাভ টু টিচ ইংলিশ থ্রু ইংলিশ। যে গতদিনে দেখিয়েছিলাম এই যে প্রাইমারির যে বইগুলো, সরকারি বই, দের ইজ নো বাংলা, হ্যাঁ কোনো বাংলা নাই। কেন? ওই যে অক্সফোর্ড ভার্সিটি থেকে ওহি নাজিল হয়েছে ইংলিশ টু ইংলিশ, এই কনসেপ্টটাই ভুল এবং এটা তাদের কারণে। ফলে ওই ব্রিটিশ কাউন্সিলের হাতে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একদম মূলটা যে টিচারদের প্রাইমারি টিচার ট্রেনিংয়ের দায়িত্ব, হ্যাঁ এটা পুরো বাদ। এটা আমরা বুঝতেছি আমাদের কি প্রবলেম, উই হ্যাভ টু সলভ ইট। এটা ইন্ডিজেনাস, মানে আমাদের নেটিভ সমাধান, আমাদের দেশীয় সমাধান লাগবে, এটা বাইরের সমাধান না। আর মূল যেটা আরেকটা, যেহেতু আমাদের দেশে ইংলিশটা হ্যাঁ যে একটা বড় সমস্যা, কেন মূল এই সমস্যা ওই যে এই যে আবারও বলতেছি যে এই বইগুলিতে কোনো বাংলা অর্থ নাই। তো আমার টার্গেট যেটা যে এইটা কিন্তু আসলে একটা যুগান্তকারী পদ্ধতি, যে মানে যে একদম জিরোর থেকে ইংলিশ শেখানো, যে কিভাবে ওই যে আমি আই যাওয়া গো, আমি যাই আই গো, এবং ওইভাবেই বইগুলি লেখা। তো এই পদ্ধতিটা, বইয়ের পদ্ধতিও এখন যে ইংলিশ ফর টুডে একদম কলেজ পর্যন্ত কোনো বাংলা অর্থ দেওয়া নাই। ফলে এই পদ্ধতিটাও চেঞ্জ হয়ে বাংলা অর্থযুক্ত বই হইতে হবে, বাংলা, যাতে লার্নার নিজে নিজে শিখতে পারে। মানে এখন যেমন স্কুলে হোক যেখানেই হোক কোচিংয়ে যাচ্ছে, এই করতেছে, তার লার্নিংটা হয়ে গেছে স্কুল নির্ভর, কোচিং নির্ভর, বা টিচার না হলে আমি শিখতে পারি না। কিন্তু আমার কথা যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ওই কনসেপ্টটা বলে যে ইউ হ্যাভ টু ওন ইয়োর লার্নিং, তোমার শেখাটা, তুমি যে শিখবা এইটার মালিক তুমি, তার মানে তুমি তোমার নিজের দায়িত্বে আগাও। তো আলহামদুলিল্লাহ ওইটাই গবেষণা করে ইংলিশের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, আমি লার্নিংটাকে বই কেন্দ্রিক নিয়ে আসছি, যাতে লার্নার ঘরে বসেই শিখতে পারে, হ্যাঁ তাকে আর দৌড়াইতে না হয়। তো এই হলো বড় বড় পরিবর্তনগুলো মেইন। এবং ওই যে বললাম যে পরীক্ষা পদ্ধতিটাই, মানে বাংলাদেশে কি হয়, শুধু বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডেই, যে পরীক্ষায় কি আসে ওই কেন্দ্রিক করে। তাহলে আমি পরীক্ষা পদ্ধতিটা চেঞ্জ করলে হ্যাঁ এটা একটা বড় ধাপ আগানো হয়ে যাবে। আর ইতিমধ্যে এটা কিছুটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, যে বছর 7 আগে আমাদের বিসিএস এর রিটেনে একটা বড় পরিবর্তন আসছে 35তম বিসিএস থেকে। ওইখানে কি হয়েছে যে রিটেন টেস্টে 200 মার্কের এই বড় বড় প্যাসেজ আর বড় বড় ট্রান্সলেশন, যাতে আমাদের আমলারা যারা হবেন ওনারা যাতে একটু দক্ষ হয়ে আমলাতন্ত্রে ঢুকেন। তো এইটা এখন ধীরে ধীরে নিচের থেকে আসতে হবে। আর বাকি এটা যতদিন পরিবর্তনগুলো না হয়, স্টুডেন্টরা যেটা করতে পারে, ওই যে আমি একটু দেখিয়ে দিই, এবং এই যে এই দুইটা বই, মানে এই দুইটা বই, পাসপোর্ট টু গ্রামার, একটা হলো জিরো টু হিরো, এই দুইটা বই আমি বলি যে ইংরেজি ভাষার ফাউন্ডেশন। হ্যাঁ এই দুইটা বই আমি বলি যে যদি আমার ক্ষমতা থাকে আমি এটা বাধ্যতামূলক করে দিব, যে না এই পুরা জাতি। এবং ওই দিন আমাকে একজন মেসেজ পাঠাইছে, আগে তো পাঠাইছিল স্যার আমি 2 দিনে যা শিখছি 10 বছরও যা শিখি নাই। ওই দিন কুমারখালী কুষ্টিয়ার থেকে অনার্স মাস্টার পাশ করা একটা ছাত্র সে পাঠাইলো, স্যার আমি একদিনে যা শিখছি জিরো হিরো বই পড়ে আমি 28 বছরে এটা শিখি নাই। এবং এটা কিন্তু বাস্তব, আমি এখন একটু বুঝাই দিই ব্যাপারটা কেন বাস্তব। যে আমি কিন্তু ওই যে এখানেও ওই যে গত ভিডিওর পরে অনেক SMS এবং গত সারা বছরই পাচ্ছি একটা কমন SMS এরকম যে স্যার আমি তো অনার্সে পড়ি 3rd ইয়ার, বা এখন চাকরির পরীক্ষা দিব, ইংলিশে দুর্বল, কি করব। মানে এটা আমি বুঝাই দিই এইভাবেই যে তুমি একজন 3rd ইয়ারের পর ইংলিশে দুর্বল, তার মানে কি সে 2nd ইয়ার পর্যন্ত খুব সবল ছিল, হঠাৎ করে 3rd ইয়ারের মধ্যে দুর্বল হয়ে গেছে, তা তো না। আসলে সে 2nd ইয়ারেও দুর্বল ছিল। যে 2nd ইয়ারে দুর্বল সে কি 1st ইয়ার পর্যন্ত সবল ছিল, হঠাৎ করে 2nd ইয়ারে দুর্বল, তাও না। তো এইভাবে যদি নিচের দিকে যাইতে থাকি, সে আসলে ওই ছোটকাল থেকেই দুর্বল, 1 থেকেই দুর্বল।
এখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এসে হঠাৎ একটু টনক নড়ছে কেন, যে এখন চাকরির পরীক্ষা দিব, দেখি বই পড়তে যে কিছুই তো পারি না, তাহলে আমি দুর্বল। তাহলে এখন ওই যে ছোটকাল থেকে যে দুর্বল, এটা কারণ বা দোষ তার নিজেরও না, এটা কোনো ওই এই সরকারেরও দোষ না, সিস্টেমটাই গন্ডগোল। এবং ওই জন্যেই যে আমি যদি করি যে এই বইগুলি এগুলো যুগান্ত, এগুলো প্যাটেন্টেড বই, প্যাটেন্ট করা, যে একদম সহজ করে। কারণ স্টুডেন্টরা এখন যেটা করতে পারে, যারা লিসেনাররা, যে সে যেই পর্যায়েই হোক না কেন, যে হি ক্যান স্টার্ট রিডিং দিস বুকস, এই দুইটা বই পড়ে। এবং রুটিনটা কি, ডেইলি 1 ঘন্টা বা আধা ঘন্টা নিজে নিজে পড়লেই সে ইনশাল্লাহ তার স্পিকিং, আমি বলি যে ওই যে স্যার আমার সবাই যেন বলে যে স্যার আমি স্পিকিং পারি না, বা আমি কোম্পানিতে চাকরি করি প্রেজেন্টেশন সমস্যা, বা আমি ভোকালি শিখি মনে থাকে না, সব কিছুর মূল কারণ আসলে তার ফাউন্ডেশন দুর্বল। এইটা হলো, অতএব এই দুইটা বই সে পড়া শুরু করুক, তার যত রকম সমস্যার ইনশাল্লাহ 99% সমাধান হয়ে যাবে। এটা আমি বেশ রিলেট করতে পারছি, বিকজ যখন আমাদের কাছে বিভিন্ন সিভি আসে কিংবা হচ্ছে বিভিন্ন অফিসিয়াল লেটার আসে, ধরা যাক লেটারটা কিংবা সিভিটা লিখলো স্বনামধন্য ভার্সিটি থেকেই পাশ করা একজন গ্রাজুয়েট, কিন্তু তার মধ্যে হচ্ছে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রচুর ভুল থাকে, অথবা হয়তো খুঁজলে দেখা যাবে যে যতগুলো সেন্টেন্স তার মধ্যে 95%ই হয়তো গ্রামাটিক্যালি ভুল। সো এই প্রবলেমটা কিন্তু রয়েই যাচ্ছে। অথচ আমাদের স্টুডেন্টরা কিন্তু একদম ছোটবেলা থেকে বেশ লম্বা একটা টাইম ইংলিশ আলাদা একটা সাবজেক্ট হিসেবে কিন্তু পড়েই যাচ্ছে, প্রত্যেক ক্লাসেই থাকে, তারপরে ওই সমস্যাগুলো রয়ে যাচ্ছে। সো রুট কজটা আসলে কোথায়? হ্যাঁ, ওই যে ওইটাই, সে যে ছোটকালে থেকেই সে যে অর্থ বুঝে নাই, ফলে কি হচ্ছে, সে যতই উপরের ক্লাসে যাচ্ছে সে জিপিএ 5ও পাচ্ছে, হ্যাঁ, ইংলিশেও A+ পাচ্ছে, কিন্তু এটা 99% পাচ্ছে জাস্ট কমন ফেলে ফেলে। এবং এটাও যে আগের দিনও বলছিলাম যে আমাদের সিস্টেমের গন্ডগোল, যেটা আমরা খালি কমন চাই, ফিজিক্সে হোক আর ইংলিশে হোক, অথচ পৃথিবীর যে স্যাট, টোফেল, জিআরই, জিম্যাট, IELTS কোথাও কমন নাই। তার মানে ওরা কি আসলে শুধু ওই পরীক্ষাটার জন্য পড়াশোনা করে? তার মধ্যে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ইংলিশটা কিভাবে ইউজ করবে বা আরো কোথায় কোথায় এটা কাজে লাগতে পারে ওই হিসাবে ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়তেছে না। সে জাস্ট যে প্রশ্নটা আমি মুখস্থ করছি ওইটা আসছে, এনে ইন বসাইতে হবে, ইন রাইট ফর্ম অফ ভার্ব, হ্যাঁ, সে এই জন্যে। আর এই জন্যে সে যখন পরবর্তীতে এই সিভি লেখা হোক বা বিভিন্ন জায়গায় ইন্টারাকশন, তখন সে ভুল করতেছে বা কোনো এবং পারতেছে না সে। আর আরেকটা বিষয় স্যার উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে আইএলটিএস কিংবা টোফেল বা জিআরই, জিম্যাট, এই স্যাট, এই পরীক্ষাগুলো, এগুলোতে হচ্ছে ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হয়। সো এইখানে যে পরীক্ষাগুলো হয়, এটা তো আমাদের প্রচলিত যে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত বা ভর্তি পরীক্ষায় যেগুলো হয়, এখান থেকে তো একটু আলাদা। হ্যাঁ। এটার জন্য আসলে একজন কিভাবে প্রিপারেশন নেবে? যদি আমি ধরে নিই তার বাকি যে ফর্মাল এডুকেশন সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল বাকি সবার মতোই এভারেজ, তাহলে সে এই হায়ার অ্যাবিলিটির জিনিসগুলোর জন্য কিভাবে প্রিপারেশন নেবে? ওইটার জন্য ওই যে আবারও বলতেছি যে গণ যে উপদেশ দেওয়া হয়, একটা দেওয়া হয় যে বিবিসি শুনো, CNN শুনো, টিভি দেখো, সিনেমা দেখো, তাহলে ইংলিশ ভালো হয়ে যাবা। এটা আসলে কাজ হবে? এটা তো আসলে 100% ভুল। আচ্ছা, ব্যাপারটা হলো মানে ওখানে টিভিতে বা সিনেমায় বা CNN এ যে কথাগুলি বলতেছে, ওটা যদি তাকে পড়তে দেওয়া হয়, সে কিন্তু পড়েই বুঝবে না। আমাদের সমস্যা হলো আমরা অর্থই বুঝতেছি না। আবার একটু ব্যাখ্যা করতেছি, মানে ওই যে আবার ওই যে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বা বড় বড় বোদ্ধা পণ্ডিতরা বলবেন না, যে তারা বলবে যে ইংলিশ টু ইংলিশ শিখতে হবে। আমি বলি যে না, এটা তো আমি তো যে স্টুডেন্টকে যখন আমি বাংলা অর্থ জিজ্ঞেস করি, সে তো বাংলাই আমাকে বলতে পারতেছে না। এই যে IELTS-এ মানে আমাদের দেশের বিরাট অংশই যে যাইতে পারতেছে না, এটার মিনিং জিজ্ঞেস করলে সে পারতেছে না, তাই সে বাংলা অর্থই বোঝে না। একটা বাঙালি, আমি বাংলাদেশে বাস করি, আমার মাথা বাংলা দিয়ে ভরা, তা আমি যদি বাংলা অর্থই না পারি, তাহলে আমি কি ইংলিশ টু ইংলিশ বুঝতেছি না। তাহলে ওই যে মেইন হলো, তাহলে এমন বই পড়তে হবে যেগুলাতে আমার বাংলা অর্থ দিয়ে সব ব্যাখ্যা করা আছে। ফলে এখন সে যে পড়তেছে, মানে সবাই পরামর্শ দেয় টিচাররা যে গার্জিয়ান পড়ো, ইকোনমিস্ট পড়ো, এই পড়ো ওই পড়ো, কিন্তু বাংলা অর্থ নাই। ব্যাপারটা হলো আমি চাইনিজ পারি না, চাইনিজ শিখতে চাই, তাহলে আমি চাইনিজ সিনেমা দেখলে হবে না তো, হ্যাঁ, ওইটাই। এবং একটু বলি তাহলে, আমি কিন্তু ওই যে গত এই যে রকমারি যে ভিডিওটার পরে আয়ারল্যান্ড থেকে SMS পাইছি বাঙালি, আমেরিকার থেকে, কানাডার থেকে, এই আয়ারল্যান্ড থেকে যিনি পাঠাইছেন, লিখছেন স্যার আমি 22 বছর ধরে আয়ারল্যান্ডে আছি, এখনো আমি ওই যে আসার সময় দুর্বল ছিলাম, এখনো দুর্বল, কোনো মতে 1/3 বুঝি,
আর বাকিটা বুঝি না, কি করব। আচ্ছা এখন তাহলে চিন্তা করো, সে তো আয়ারল্যান্ডে 22 বছর ধরে সারাক্ষণ আশেপাশে তো ইংলিশ শুনতেছে, তো শুনতে শুনতে হলো না কেন ব্যাপারটা, বুঝে গেছো? এবং ফ্রান্স থেকেও কয়েকজন পাঠাইছেন, উনি আবার একটা আমেরিকান কোম্পানির সাথে ফ্রান্সেই ব্যবসা করেন, ওনারও ভালো অবস্থান ইতি, কিন্তু উনিও বলতেছেন যে আমি একটু ইংলিশ আরেকটু ভালো হইলে তাহলে আমার বিজনেসে বা আমার এই যে আমেরিকান কলিগদের সাথে আরো কমফোর্টেবলি আমি আলাপ করতে পারতাম বা প্রেজেন্টেশন দিতে পারতাম, এই সেই। তো নাও দ্য থিং ইজ দে আর অলরেডি লিভিং ইন এ ফরেন কান্ট্রি। কানাডার থেকে পাঠাইছে ছাত্র, সে বলছে স্যার আমি ESL, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই পরীক্ষায় আমি তো মোটামুটি নাম্বার পাইছি ইন্টারমিডিয়েট বা হাই ইন্টারমিডিয়েট, এরপরও তো আমি পারতেছি না লেখাপড়ার, সমস্যাটা কি? ওই যে ওখানেও ওইটা মানে একটা হলো যে বিদেশে গেলে যেটা হবে কোনো মতে স্পিকিংটা ডেভেলপ হবে, হ্যাঁ, বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট। কিন্তু ওইখানে ওই যে সমস্যা যে 22 বছর ধরে আছে, যে বললো ওই যে ফরেনার যে কথা বলতেছে উনি তো আর আমার সীমাবদ্ধ গন্ডির ইংলিশ বলতেছে না, হি ইজ সেইং মেনি আদার্স থিংস, তো ওগুলো তো আমি বুঝি না। ফলে এবং স্পিকিংটা কোনো মতে যতটুকু, আর বাকি তার রিডিং, যে রিডিং এর সেন্টেন্স সবসময় কঠিন, এগুলো কিন্তু বাঙালি হইতেছে না। হ্যাঁ, তো সমাধান ওই জন্য এমন বই, ওই জন্য আমরা কিছু বই লিখছি, মানে রিডিং এর সমস্যা যেটা, বড় বড় বাক্য আমরা বুঝি না, এই বইগুলির নাম দিছি যে বাক্য বোঝার ডিকশনারি। এবং এখানে এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে এটা একটা রেভলিউশনারি কনসেপ্ট, যে একটা বাক্য বুঝাইতে পুরা পেজ। এবং এই যেমন এই বইটা এরকম, এই যে অনুবাদপিডিয়া, আবার এই যে কম্পিটিটিভ ভোকাবুলারি, হ্যাঁ, এবং এই বইয়ে বিশেষ করে প্রায় 700-র বেশি বাক্য, হ্যাঁ, এবং অসাধারণ। আমিও খুব তৃপ্ত যে আল্লাহ তাআলা একটা অনেক বড় কাজ করাইছেন। এটা দ্য হোল থিং ইজ নিউ ইন দ্য হোল ওয়ার্ল্ড, পৃথিবীতে নাই। এবং ওই যে যেমন অনেক SMS পাঠায়, এসব বই নিয়ে পাঠাইছে এই বাক্য বোঝার ডিকশনারি, যে স্যার আমি আপনাদের বই পড়ি আর ইংরেজির অমৃত সুধা পান করি। এবং লিখছে স্যার আমার এখন আর এই টিভি ভাল লাগে না, সারাক্ষণ খালি আপনাদের ইংলিশ বই পড়ি, ইংলিশে যে এত মজা আগে তো জীবনে পাই নাই। প্রচলিত বই পড়তাম যখন, কিছুক্ষণ পর পরই V1 V2 সাবজেক্ট অবজেক্ট ইত্যাদি। তো মূল এখন সারাংশ যেটা, সমাধানের জন্য পৃথিবীতে এখন এই যে যেমন ওষুধ এগুলাই, হ্যাঁ, যে এই বইগুলি যেমন রকমারি থেকে যখন কিনতে পারবে, এই বইগুলি সে যদি পড়া শুরু করে, এবং সে আমি ওই যে বিদেশেও যে যাতে যোগাযোগ করে, বললাম তোমরা দেশে কোনো বন্ধু বা কাউকে দিয়ে বইগুলো আনায় নাও, তুমি হার্ড কপি এগুলো পড়া শুরু করো, আর আস্তে আস্তে যদি সুযোগ অন্তত ই বুক সেল হবে আস্তে আস্তে, তো ইনশাল্লাহ ওইভাবেও পেতে পারবে। কিন্তু ওই যে এই ইকোনমিক্স, গার্জিয়ান এগুলো পড়লে হবে না, বা সে যে এই একাডেমিক বই পড়তেছে, ধরো USA-তে আছে, কানাডায় আছে, বা UK আয়ারল্যান্ডে, সে যে ইঞ্জিনিয়ারিং বই, ল বই, BBMBA বই পড়তেছে, সে তো বুঝতেছে না। তো বোঝাটা অনেক সহজ হবে যদি এইসব বই পড়ে। স্যার এখানে আরেকটা প্রশ্ন সবার মনে থাকে, সেটা হচ্ছে যে এই বইগুলো কি সেলফ এক্সপ্লেনেটরি কিনা, তার মানে একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একজন গাইড দরকার কিনা, যে একজন মানুষ সাথে বসে বুঝিয়ে দিল, এরকম কি দরকার নাকি বইগুলো? হ্যাঁ, খুব চমৎকার। মানে বাংলাদেশে একটা ধারণা হয়ে গেছে যে বই পড়ে ইংলিশ শেখা যায় না, কারো কাছে যাইতে হবে, হ্যাঁ, এবং ওই ধারণাটা এতদিন সঠিক ছিল যে প্রচলিত বই এমন অবস্থা, ফলে বাধ্য হয়ে সারা জীবন বেঁচে বেঁচে পড়তেছে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু এমনভাবে লিখি, এবং ছাত্ররা ফিডব্যাকও দেয় যে স্যার মনে হয় যেন আপনি আমার সামনে বসে পড়াইতেছেন। আমি একটা উদাহরণ দেই, যে দেখো ওই তুমি যদি আমার কাছে পড়তা, আমি যা একটা বাক্য এক্সপ্লেন করার জন্য যা বলতাম, আমি ওই আমার মুখের কথাগুলি বইয়ে দিয়ে দিই, এবং আরো বেশি, অনেক বেশি দেই, এবং ওইটা যে তৃপ্তি, সে মুখ কথা তার কোনো টিচার লাগবে না, একদম সেলফ এক্সপ্লেনেটরি, অনেক বেশি তৃপ্তি পাবে। এবং ওই মানে আফসোস, বই পড়ার পরে সে আফসোস করবে সেগুলো যে আগে পড়তাম, তাই আরো ভালো করতে পারতাম। স্যার লাস্ট দিন আমরা যখন আলোচনা করছিলাম, তখন স্যার আপনি একটা কথা উল্লেখ করেছিলেন যে যারা উদ্যোক্তা, দেখা যাবে বেশিরভাগ উদ্যোক্তাদের মধ্যেই মানে ওরা BBMBA করে আসেনি। হ্যাঁ, এই ব্যাপারটা যদি একটু এক্সপ্লেন করতেন, এটা নিয়ে অনেকে কৌতূহল জ্ঞাপন করেছেন। এই BBMBA এর যে এটা একটা মানে আমি এখন বলি যে BBMBA-টা হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বেশি, যে অনেকটা পুঁথিগত পড়াশোনা। হ্যাঁ, মানে একটা BBMBA হলো, যেমন আমাদের দেশের যদি প্রেক্ষাপট, আমাদের দেশের যারা বড়, আমি যে উদাহরণ দিই, একটা হলো ইন্ডিয়ার রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি, এই মুকেশ আম্বানি বা অনিল আম্বানির বাবা, ওনার জীবনী পড়ছিলাম। উনি ছিলেন ওই যে ক্লাস 10 পাস। তারপরে পার্টিস গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হাশেম সাহেব, উনি ছিলেন ক্লাস 4 পাস।
আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম আকিজ সাহেব, উনি ছিলেন 0 পাস। হ্যাঁ, আমি বললি যে আমি মজা করে বলি, যদি কোটিপতি হতে চাও লেখাপড়া বাদ দাও। মানে আবার মাঝে মাঝে আমাকে কেউ SMS পাঠায়, স্যার আমি তখন ইন্টারমিডিয়েট, আমার ইচ্ছা এই বিজনেস করা। হ্যাঁ, আমি বললাম বিজনেস করা, তাহলে তোমার কি কি করবা? সে বলতেছে আমি BBA করবো। আমি বললাম না, তোমার যদি ইচ্ছা থাকে বিজনেসই করা, তো BBA করে যা শিখবা এর চেয়ে বরং তুমি যদি ওই তোমার কোন লাইনে বিজনেস করতে চাও ওই লাইনের কোনো প্রতিষ্ঠানে পার্ট টাইম হোক একটা জব শুরু করো, অনেক ফিল্ড অনেক কিছু শিখতে পারবা যেটা তোমার প্র্যাকটিক্যালি। আর আমরা যদি চিন্তা করি বিল গেটসের কথাই, উনি তো ছিলেন ফার্স্ট ইয়ারে, হার্ভার্ডে নাম করা, উনি ভালো ছাত্র ছিলেন, কিন্তু ফার্স্ট ইয়ারেই তো উনি ছেড়ে দিলেন যখন 1978-এর দিকে, 78 সালের দিকে যখন এটা শুরু করলেন বা 76-এ। কেন? আচ্ছা, এমন তো উনি চিন্তা করতে পারতেন না আমি আগে ডিগ্রিটা নেই, অনার্স শেষ করি তারপরে, কিন্তু উনারই ছিল না আমি অনার্স করে যা শিখবো বা আমার যে টাইমটা লস হবে এখানে বরং ফুল টাইম দিলে আমার। তো এইটাই আসলে এই ডিসিশন। তো এই জন্য আমি বলি যে মানে যারা খুব যে না আমি বিজনেস করবই, তাদের আসলে এখন থেকেই একটা মেন্টর বা কোচ খুঁজে ওই লাইনে কিছু, তোমার ওই BBMBA এটা দরকার নাই। এবং ওই যে আগে একবার বলছিলাম, আবার বলি যে ওই বাংলাদেশে যারা গার্মেন্টসের বড় বড় টপ তাদের একজন 82 সালের দিকে একটা গার্মেন্টস শুরু করার আগে উনি IBA-তে একটা কোর্স করছিলেন, এন্টারপ্রেনিয়রশিপ কোর্স, কিভাবে উদ্যোক্তা হইতে হয়। তো তারপরে উনি গার্মেন্টস করে BGM এর সভাপতি হয়েছেন। তো এবং ওই কোর্সটার মজার ব্যাপার হলো, কোর্সটা যারা পড়াইছিলেন ওই প্রফেসরদের কোন একজন ওই 84-85 দিকে গার্মেন্টস শুরু করেন, কিন্তু বাংলাদেশে প্রথম লাল বাতি চলছে প্রফেসর সাহেবেরটা। তার মানে কি, মানে ব্যাপারটা হলো জানা এক জিনিস, মানে একটা জিনিস পড়ানো এক জিনিস, আর প্র্যাকটিক্যালি সফল হওয়া আরেক জিনিস। আর যেহেতু ওই যিনি প্রফেসর, ওনার একটা টিচিং একটা আছে, একটা পিছুটান আছে, তাহলে আসলে ওই সেজন্য আমরা বলি যে যে বিজনেস করতে চাও একদম উঠে পড়ে, কিন্তু বুঝে শুনে প্রথমে একটু করা, কোথাও ওই লাইনে চাকরি বাকরি করে আরো অনেক কিছু শেখা। কিন্তু ওটা BBMBA করলে আসলে হবে না। আমিও তো MBA করছি জাপানে, তারপরে এখানে পড়ালাম, কিন্তু আমি দেখলাম যে আমাদের দেশের পুরো BBMBA-টাই মানে একটা পুঁথিগত সিস্টেম। এবং ওইটা আরেকটা ঘটনা বলছিলাম যে আমেরিকার আরেকজন এন্টারপ্রেনিয়র, উনিও বলতেছিলেন, whenever I hire an MBA for my company, I spend the first 6 months with him to make him unlearn what he has learned during his MBA. যে আমি যখন একটা MBA কে, আর উনি তো আমেরিকান, উনি তো হায়ার করে হার্ভার্ডের বা MIT ক্যালটেকের MBA, তাকে যখন আমি আমার কোম্পানিতে নেই প্রথম 6 মাস তাকে আমি তার সাথে সময় দেই, তাকে ভোলাইতে কি কি সে শিখে আসছে। তো ওনার এইটা ছিল যে MBA করে সবাই একটু গর্ব হয়ে যায় যে আমি অনেক কিছু জানি, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি এটা মানে এক্সপিরিয়েন্সটা অনেক বড় ব্যাপার। স্যার, এরপরে হচ্ছে দুটো আনইউজুয়াল কোশ্চেন করব। একটা হচ্ছে যে আমরা তো এতক্ষণ স্টুডেন্টদেরকে নিয়ে কথা বললাম, বা যারা হচ্ছে মানে মাত্র ভার্সিটি থেকে পাশ করেছে, আর্লি ক্যারিয়ারে আছে, এরকম যারা আছেন, কারণ তারা আরো অনেক পরীক্ষা টরীক্ষা হয়তো দিবেন বিভিন্ন জায়গায়। সো এই সেকশনটা নিয়ে আমরা কথা বললাম। যদি টিচারদের জন্য যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন, বিশেষ করে ইংলিশ শেখাচ্ছেন, তাদের জন্য একটা পরামর্শ দিতে বলি, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আর আরেকটা হচ্ছে কমপ্লিটলি এগুলোর সাথে আনরিলেটেড, কারণ গত পর্বেও আমরা হচ্ছে মূলত ইংলিশ এবং লার্নিং এগুলো নিয়ে কথা বলেছি। তার বাইরে যদি স্যার আপনাকে জিজ্ঞেস করি যে এর বাইরে আপনার লাইফ থেকে এমন কোনো গুরুত্বপূর্ণ 2টা লার্নিং যেটা আর্লি এজে একটা মানুষ জানলে তার লাইফটা আসলে অন্যরকম হতে পারে, এই জিনিসটা। এটা খুব ভালো প্রশ্ন। ওই দ্বিতীয়টাই আমি আগে উত্তর দেই। যেমন আমি তো প্রথমে পড়লাম ইঞ্জিনিয়ারিং গতানুগতিকভাবে, তারপরে MBA, তারপরে তো ইংলিশ, মানে প্রথমে সায়েন্স, তারপরে কমার্স, তারপরে আর্টস, মানে ওই আবার আমি ওইটা নিয়ে একটু সবাইকে বলি যে তোমার সাবজেক্ট চয়েস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে গতানুগতিক বলে সবাই সায়েন্স, আমিও, ফলে দেখা যায় যে পরে যে অনেকে হতাশায় ভুগে। তো ইংলিশে একটা কথা পাইছিলাম যে লাইফ ইজ টু শর্ট টু স্পেন্ড এভরি ডে ডুইং সামথিং আই ডোন্ট লাভ। জীবনটা এত ছোট যে প্রতিদিন কাটাতে পারবো না এমন একটা কাজ করে, এমন একটা পেশা নিয়ে যেটা আমার ভালো লাগে না। হ্যাঁ, মানে ওই ভালো লাগাটা ওটা মানে পাওয়ার চেষ্টা করা বা চেনার চেষ্টা করা, আমি কোনটা ভালো পারি আর ওটা ভালো লাগে। এরকম এই ক্ষেত্রে অবশ্য স্টুডেন্টরা অনেকে জিজ্ঞেস করে, স্যার আমি তখন বুঝতেছি না কোনটা আমার ভালো লাগে। হ্যাঁ, ওইটা দিয়ে আমি উদাহরণ দিই, যেটা
যে যেমন ইংলিশ যে আমার ভালো লাগে বা ইংলিশে আমার দক্ষতা এবং ভালো লাগে পড়াইতে, এটা তো আর আমি শুরুতে টের পাই নাই, কিন্তু আস্তে আস্তে যখন আইবিএতে ঢুকলাম, বিবিএমবি পড়াতাম, ইংলিশও পড়াতাম, তখন আস্তে আস্তে খেয়াল করলাম না আমার এই লাইনে আমার এফোর্ট দিলে আমার নিজেরও মনে একটা শান্তি যে আমি দেশের মধ্যে কিছু দিতে পারতেছি। আইবিএতে বিবিএমবিএ পড়ানোর বহু টিচার আছে, কিন্তু আমার যে ইংলিশের দক্ষতা এবং পড়ানোর দক্ষতা এবং আমার একটু ভালোও লাগতেছে, ওই লাইনে যাইতে পারলে আমার নিজেকে মনে হবে না আমি কিছু দিতে পারছি। তো ওই জন্য, এবং আরেকটা কথা আছে, চুজ ওয়ার্ক ইউ লাভ অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ টু ওয়ার্ক এ ডে ইন ইউর লাইফ। চুজ ওয়ার্ক ইউ লাভ মানে এমন একটা কাজ, এমন একটা পেশা, এমন একটা চাকরি বা এমন একটা কাজ বেছে নাও যেটা তোমার ভালো লাগে, তাহলে ইউ উইল নেভার হ্যাভ টু ওয়ার্ক আ ডে ইন ইউর লাইফ। তাই জীবনে আর বাকি একদিনও কাজ করা লাগবে না। তার মানে কাজকে আর কাজ মনে হবে না, পরিশ্রমকে আর পরিশ্রম মনে হবে না, যদি যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার নেশা, এটাকে পেশা বানাইতে পারো। তা আমার দিক থেকে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি যে এই যে আমি যখন বুঝলাম যে ইংলিশ আমার ভালো লাগে, তখন আমি ডিটারমাইন্ড হলাম না আমি আর আইবিএতে থাকবো না, চাকরি ছেড়ে দিলাম। তো ওইটাই আমি সবাইকে বলি যে অনেক সময় তো স্কুল কলেজ জীবনে এগুলো টের পাওয়া যায় না, যে কিন্তু আস্তে ওটা খোঁজার। কিন্তু আর বেশি সমস্যা যেটা হয় বাংলাদেশে, যে সামাজিক একটা চাপ, বাবা মার চাপ, এই তোকে ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, এই সেই। তো সেই জন্য নিজের মানে ভালো লাগাটা চেনার চেষ্টা করে, এবং কিছু একটা দক্ষতা লাগবে, ওই লাইনে দক্ষ না হলে তো আবার হবে না। আর বাকি প্রথম প্রশ্ন যেটা, যে ইংলিশ টিচার, আমি বলবো যে ওই দুই একটা খোলামেলাই বলি, যেমন খুলনা ভার্সিটিতে আমি এই 7-8 মাস আগে ক্লাস নিলাম মাস্টার্সের ইএলএস, ইংলিশ লিটারারি স্টাডিজের মাস্টার্স ফার্স্ট ইয়ারের ছাত্রদের। তো ওদের আমি ধরে ধরে খুব সুন্দর করে বাংলা ব্যাখ্যা করে পড়াইছি, এবং ক্লাস শেষে ওরাও কিন্তু বললো যে স্যার এটা আমাদের ডিপার্টমেন্টের সব স্যারদেরকে নিয়ে নেন, তাহলে লাভটা কি হবে, ওনারা বুঝবে যে আসলে আমরা কত দুর্বল, আমাদেরকে যে এইভাবে অর্থ বুঝিয়ে পড়ানো দরকার, ওনারাও এটা বুঝবে। এটা হলো একটা ঘটনা। ওই এবং আরেকটা ঘটনা যেটা, একবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যে এটা প্রায় এই 12 বছর আগের ঘটনা, তখন এটা ছিল ধানমন্ডিতে, এটা তো বাংলাদেশের প্রথম 5টার মধ্যে একটা। তো ওখানে যে ভিসি স্যার ছিলেন প্রফেসর রেজওয়ান স্যার, উনিও ওই বুয়েট, আমি যখন বুয়েটে ছিলাম আমাদের টিচার ছিলেন। তো রেজওয়ান স্যারের সাথে একবার দেখা হলো, ওখানে গেলাম। তো রেজওয়ান স্যার বললেন যে এই সাইফুর একবার আইসো তো, আমার ইংলিশ ডিপার্টমেন্টের টিচারদের সাথে বসবা, একটা বাহাস হওয়া দরকার। যে কি ঘটনা কি, যে সব ভার্সিটিতেই কিন্তু ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার ইংলিশ কোর্স আছে। তো আমাদেরও তো ইংলিশ কোর্স, কিন্তু দেখা যায় ওরা দুর্বল রয়ে যায় যখন ওরা বিবিএমবিএতে আসে, ইঞ্জিনিয়ারিং করতে আসে, দেখা যায় তো ঘটনা কি। তো আমি একদিন গেলাম, লম্বা কনফারেন্স টেবিলের মাঝখানে ভিসি স্যার, আমি এক পাশে, আর আমার সাথে একজন, আর আরেক পাশে 10-12 জন এই ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের টিচার ও ম্যাডাম। তখন ভিসি স্যার কথা শুরু করলেন, রেজওয়ান স্যার, যে আচ্ছা, যে কি ব্যাপার, আপনাদের এখানেও তো ডিপার্টমেন্টের আপনারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার ইংলিশ কোর্স করান, কিন্তু তারপরে যখন এরা আসে দুর্বল হয়ে যায়, ঘটনা কি? আবার ওরা অনেকে তো সাইফুডসে যায় ইত্যাদি। তো তাদের একজন উত্তর দিলেন যে ওরা তো সাইফুডসে যায় শিখতে, সাইফুডসে যায় শিখতে। তো ভিসি স্যার ক্যাক করে ধরে বসলেন যে সাইফুডসে যায় শিখতে, তাহলে আপনাদের কাছে কেন যায়, টাকা খরচ করতে? কথার মধ্যে কিন্তু আটকে গেছে। তো তারপরে আরো সেই, তারপরে আমি আমার কথা একটাই, আমি বাঙালি, আমার মাথা বাংলা দিয়ে ভরা, তারা এখন ইংলিশ শিখবে ছাত্ররা, আমি তাকে বাংলা অর্থ বুঝিয়ে বুঝিয়ে ওইভাবে প্র্যাকটিস করাবো, ওইভাবে করাবো। এই দেখলাম যে ওনারা এটা সহজে মানতেছেন না, তাই বললাম ঠিক আছে, আপনারাই বলেন কি করেন। তা একজন বললেন যে আমি ক্লাসে ফান দেই, ফান, মজা। আমি বললাম যে মজা, বলে যে আমি নাসিরুদ্দিন হুজ্জার গল্প দিয়ে শুরু করি ইত্যাদি। আমার বক্তব্য ছিল যে এই হাসপাতালে ক্যান্সার রোগী ফান পাইতে চান না, উনি আরোগ্য পাইতে চান, আরোগ্য পাওয়াটাই আসল ফান। তো এখন যেই ডাক্তার সঠিক ট্রিটমেন্ট পারবে না বা সেই, উনি কাতুকুতু ভিন্ন হবে। তো এখন আমার কথার সারাংশ যেটা, যে আসলে হ্যাঁ, আমাদের দেশে যারা ভার্সিটির ইংলিশ টিচাররা, অবশ্যই তারা ইংলিশে অনেক দক্ষ, দে নো ইংলিশ আ লট। কিন্তু আমি যেটা বারবার বলতেছি, বাংলাদেশের পক্ষে জানা এক জিনিস, জানানো আরেক জিনিস, শেখা এক জিনিস, শেখানো আরেক জিনিস। এবং ওই যে 2014 সালে ভার্সিটি, ঢাকা ভার্সিটি ভর্তি করে মাত্র 2 জন পাশ করছিল না, মনে আছে? অনেক অনেক লেখালেখি হয়েছিল। ওটার মূল কারণটা ছিল যে ওই বছর ঢাকা ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের
যারা প্রশ্নকর্তারা তারা ওই কোশ্চেনটা একটু কঠিন করছিলেন এবং 2টা লেভেলে, ফলে গণহারে ফেল মাত্র 2জন পাশ করছিল, এবং ওই 2জনও কারা, যারা এসএসসি পরে সাইফুসে কোর্স করছিল। তো এখন কথা হলো ওইটাই, এটা কিন্তু পরে ইন্টারভিউ ভিন্ন যে কেন কঠিন করলো এই সেই। ওনাদের বক্তব্য ছিল ঢাকাবাসী ইংলিশ ডিপার্টমেন্ট যে আসলে ইংলিশে অনার্স কোর্স, এটা তো ইংলিশ শেখার কোর্স না, এটা হলো লিটারারি কোর্স, লিটারেচারের কোর্স, ওই অক্সফোর্ড থেকে আসছে ইত্যাদি, আর বাংলাদেশের প্রেক্ষাপটে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এটা তো গণ ছাত্ররা জানে না। তারা এসে খুব আশা নিয়ে ভর্তি হয় যে আমি ইংরেজির জাহাজ হয়ে যাব, এবং পরে দেখা যায় এখন যে পদ্ধতি ভর্তি পরীক্ষা, দেখা যায় ইংলিশে দুর্বলরাও ঢুকতেছে, ফলে সে কোনো মতে একটা সার্টিফিকেট পেয়ে বের হচ্ছে, কিন্তু সে তো নিজেই দুর্বল। ইংলিশে অনার্স মাস্টার্স করে কিন্তু সাইফুসে বা বিভিন্ন জায়গায় তারা ইংলিশ কোর্স করতে যাচ্ছে, তাহলে আমি ইংলিশে অনার্স মাস্টার্স করলাম, তারপরে ইভেন আফটার দ্যাট ওয়াই ডু আই নিড টু গো টু সাইফুস, স্পোকেনই পারি না। তারপর আমি স্টুডেন্টদের বলি দেখো এটা তোমার দোষ না, তোমার ডিপার্টমেন্টেরও দোষ না, দোষটা হলো সিলেবাসের, কেন, এবং তুমি এই তথ্যটা জানো না। তো কথা সারাংশ যেটা, যারা ইংলিশ টিচার যে তাদেরও উচিত যেটা, বিশেষ করে স্কুলের, কলেজের আর ভার্সিটির, ওই আমি তো বিশেষ মুন্সি আব্দুর রফু ট্রেনিং দিলাম, লেফটেন্যান্ট কর্নেল হাফেজ জুনায়েদ সাহেব ছিলেন প্রিন্সিপাল, উনিও বললেন, উনিও ক্লাস ভিজিট করেন, মানে ওই যে বা যে কোনো জায়গায় সারা বাংলাদেশে যে সাবজেক্ট অবজেক্ট এই রুল দিয়ে পড়াচ্ছে, কেন, উনি তো ওইটাতেই অভ্যস্ত, উনি পড়ে আসছেন, ওইভাবে পড়ে আসছেন, কিন্তু উনি যদি অর্থ বুঝেন, ইংলিশ টিচাররা যদি অর্থ বুঝতেন, হ্যাঁ বেশিরভাগ, তারা কিন্তু তখন অর্থ বুঝিয়ে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারতেন। তা আমার কথা যেটা, ইংলিশ টিচারদের জন্য বক্তব্য, বা যারা ইংলিশ টিচার হতে চায় বা ইংলিশ পড়াইতেছো বা পড়াবেন, হ্যাঁ আপনি কিন্তু এই যে সাইফুসের এই বইগুলি পড়লে, আমি কিন্তু গ্যারান্টি যে এই বইটা, এটা যদি অক্সফোর্ডের প্রফেসরও পড়েন, উনি অনেক কিছুই শিখতে পারবেন। কি শিখতে পারবেন, কিভাবে পড়াইতে হবে বাঙালিকে, হ্যাঁ যে, এবং এটা, এবং তার জ্ঞানটা একটা নতুন জগতে ঢুকবে, যে শেখার ক্ষেত্রেও শেখানোর ক্ষেত্রেও। থ্যাংক ইউ স্যার, আমরা তো অনেকক্ষণ ধরেই আলাপ করলাম, আমরা সময়েরও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তবে যাওয়ার আগে আমার লাস্ট একটা প্রশ্ন আছে স্যার। স্যার আপনি তো হচ্ছে আপনার পেশাগত জীবনে হচ্ছে অনেক কিছু দেখেছেন, অনেক শ্রেণী পেশার মানুষের সাথে কাজ করেছেন, অনেক বড় একটা অভিজ্ঞতার ঝুলি আপনার কাছে আছে। সেই হিসেবে যদি বলতে চাই যে একজন মানুষের জন্য একটা গুণ আর একটা দোষের কথা যদি বলেন, যে গুণটা তাকে হয়তো সাফল্যের দিকে এগিয়ে দিতে পারে অনেক দূর, আর একটা দোষ যেটা তাকে একেবারে ধ্বংস করে দিতে পারে, আপনার অভিজ্ঞতায় কি বলে স্যার? গুণ যেটা দরকার, আসলে আমি যেই কাজটাই করি খুব ভালোভাবে করি, মানে মন দিয়ে করি, মানে এই যেমন এটা একজন নায়কের জীবনে পড়ছিলাম, ইন্ডিয়ান নায়ক, উনি প্রথম জীবনে বাসের টিকিট বিক্রি করতেন, বাসে টিকিট, তো উনি তবে এই ওনার টিকিটের পদ্ধতিটা এত ছিল যে প্যাসেঞ্জাররা তার বাসে উঠতে বা ইত্যাদি, মানে উনি তো ভবিষ্যতে পরে নায়ক হয়েছেন, কিন্তু ওই কাজটা যতদিন করছেন ভালোভাবে করছেন। তো অতএব আমরা যেখানেই চাকরি করি বা যাই করি, 10 মাসই করি বা 2 বছরই করি, আমি যে উদাহরণ যেটা দিই, একটা ছুরি ফেলে রাখলে ওর কি ধার থাকবে, ঠিক এরকম আমি হয়তো অনেক সময় ভাবি কর্মক্ষেত্রে, আমি তো এখানে বছর 2 আছে, তারপর তো আমি অন্য জায়গায় যাব, কিন্তু এই 2 বছর আমি যদি ঢিলাভাবে দেই, তাহলে আমার ব্রেন কি হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে। কিন্তু ওই 2টা বছর আমি মন দিয়ে করলে আমার ব্রেনটা যে চালু থাকলো, আমার কর্মদক্ষতা এটা পরের জায়গাতেও কাজে লাগবে। এটা আব্রাহাম লিঙ্কন বলছিলেন, if I were given 6 hours to cut down a tree, I would spend the first 5 hours to sharpen my axe. আমাকে যদি 6 ঘন্টা সময় দেওয়া হয় একটা গাছ কাটতে, আমি 5 ঘন্টা কাটাবো ওই ধার দেওয়ার জন্য, তার মানে প্রস্তুতির জন্য। তার মানে যেই কাজটাই করি আমি খুব ভালোভাবে করি। আর যেটা খারাপ, এটা নিয়ে অবশ্য চিন্তা করলে বলে যে মানে অন্যের পিছনে লাগা, হ্যাঁ এই যে হ্যাঁ এটাই আসলে তখন কি আমি অন্যের পিছনে, এটাই খারাপ যে কোনো জায়গাতেই, যে বা এমন ভাবে কোনো কথা উপস্থাপন করলাম যে নেগেটিভ হইলো, হ্যাঁ যে ওইটাই আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ স্যার, মানে আলোচনাটা হচ্ছে আমার কাছে খুবই উপভোগ্য লাগলো। আশা করি দর্শকরা যারা দেখেছেন তারাও এখান থেকে বিটস এন্ড পিসেস অনেক কিছু নিতে পারবেন। একটু বলে দিই, একটু আমি আসলে এটা তো নভেম্বর মাস, আমি নভেম্বরের এই 12 তারিখ থেকে 22 তারিখে আমি কানাডায় যাচ্ছি, আমার ছেলেও আছে ওইখানেও। আমি ইতিমধ্যে আমার কিন্তু বললাম কানাডা থেকেও প্রশ্ন আসছে,
আর আমি ফাইনালি আমার নাম্বারটাও দিয়ে দেই, যদি কেউ যদি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করতে চায়, কারণ আমিও খুশি যে এত বহু রকমের প্রশ্ন আসছে, যে মানে নজরটা খুলে যায় যে আসলে কত রকম সমস্যা। এমন আমার কাছে কার্ডিওলজিস্ট, হার্ট স্পেশালিস্ট, চাইল্ড স্পেশালিস্ট, ওনারাও কিন্তু SMS করছেন যে ওনারা একটা পজিশনে, কিন্তু এখন একটু ইংলিশ আর একটু ভালো পড়লে তাহলে এই বিদেশে কনফারেন্সে দে উড হ্যাভ বিন এবল টু গিভ আ বেটার প্রেজেন্টেশন। তো আমার নাম্বারটা হচ্ছে এমনিতে হোয়াটসঅ্যাপে বলি হোয়াটসঅ্যাপে পাঠাইতে যে 01819202989, 01819202989। এটা হলো ক্যারিয়ার নিয়ে কারো প্রশ্ন থাকলে, লেখাপড়া, যে এই তোমার SSC মানে বিস্তারিত ব্যাকগ্রাউন্ড জানি, আমাকে SMS করলে আমি নিজেই এটাই করি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা তো স্যারের নাম্বারটা পেয়ে গেলেন। এই নাম্বারে আপনারা স্যারকে কিন্তু ক্যারিয়ার রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারেন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি, স্যারকে তো বিশেষ করে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই সময়টা দেওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।